কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধায় দূর ঘটেছে সন্ধ্যার তারার দিকে বকিয়া চলেছে তদমুখে সেকালে নাম তার গাফিরাম আর মা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের প্রিয় আর কিছু নয় এই হোক শেষ পরিচয় বিশিষ্ট জনেরা আপনারা আজকের এই অনুষ্ঠানে ভাবগম্ভীর অনুষ্ঠানে যে বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন এটা আমাদের শুধু কাবেরী মুখার্জির এই স্মরণ সভাকে চিরস্মরণীয় করে রাখবে সেটাই নয়, আমরা যারা নাট্যকর্মী আছি, আমরা যারা নাট্য আন্দোলনের সৈনিক আছি, আমাদের কিন্তু মনের মধ্যে শক্তি অনেক 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 গুণ বেড়ে যাবে যে আমরা ঐক্যবদ্ধ আছি। যে কোনো বাধা আসুক, যে কোনো বিপত্তি আসুক, আমরা যে কোনো বাধার বিন্ধ্যাচল অতিক্রম করবার মতো শক্তি, সাহস, ধৈর্য সবকিছু আমরা রাখি। সেটা আজকে এই যে জমায়েত, এই উপস্থিতি, সেই উপস্থিতি থেকেই আমরা বুঝতে পারছি। আমাদের নাট্য আন্দোলন দীর্ঘজীবী হোক, আমাদের নাট্য কর্মীদের মধ্যে ঐক্যের বাঁধ দৃঢ় হোক, দৃঢ় থেকে দৃঢ়তর হোক, এই আশাই আমি হৃদয়ে লালন করছি। আমাদের আলোচনা চক্র চলবে, আমাদের অনেকেই সম্ভব। তার আগে এই প্রতুল দলের মুখে, অনেক আরো অনেকের মুখে কাবেরীদের সম্পর্কে শুনতাম একটা দৃঢ় চেতা নাট্যকর্মী, যিনি একাই নিজেকে কর্ম করে ফিনিক দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি সেই সময়ে কাবেরীদের কথা বলছি, যে সময় বোধহয় ফিনিকে অন্য কারা ছিলেন। যাই হোক, আমার সঙ্গে প্রথম সাক্ষাৎটি হয়েছিল, দেখুন আমার খুব অসুবিধা হচ্ছে, এই যে পেছনের জীবন্ত ছবিটা লাগিয়ে রেখেছেন, এই ছবিটা আমাকে খুব বিচলিত করছে। আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কয়েক মাস আগেও ফোন করে সেই পুরনো থিয়েটার নিয়ে, পুরনো স্মৃতি নিয়ে অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা স্মৃতিচারণ করেছিলেন। আমি অনেক কথা বলবো বলে এসেছিলাম, ভেবেছিলাম, কিন্তু আমি আর পারছি না। স্মরণ সভায় আসতে হবে এটা কিন্তু ভাবিনি। হাসপাতালে কিছুদিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে এবং মনের বিষয়ে কথা হচ্ছে। আমি কথা করে বলেছিলাম একবার, তুমি করে গেলে কেন অভিনয় থেকে? আস্তে আস্তে বললো, বৃন্দা, সংগঠন এখন যেটা দাঁড়িয়েছে তাকে এগিয়ে যাওয়ার জন্য আমার একজনকে এগিয়ে দিতে হবে। এগিয়ে দিতে গেলে কোনো যেভাবে আত্মনিবেদন করেছে সংগঠনের জন্য, এটা সম্ভব হতো না যদি কাবেরী একটু পিছিয়ে না। যদি আমাদের খারাপ লাগে, বলছি খারাপ লাগছে, কাবেরী হলো একজন কবি, শিল্পী, সব দিক দিয়ে সংগঠন বলুন, অভিনেতায় বলুন, দেখতে বলুন, ওনাকে কিন্তু আমাকে একটা কথা বলেছিল, শরীরদা, সংসারে যখন ঢুকেছি তখন আমার একটা সংসারে আমাকে একটা দায়িত্ব পালন করতেই হবে। আমি বুঝিনি, পরে বললো, হাসপাতাল বলছে, আপনি তো চলে এসেছেন অনেকটা ঘুরে, আমাকেও সেইভাবে ঘুরে আসছেন, সংগঠন থেকে চলে আসেন,
সংগঠনের সঙ্গেই আছি, যখন দরকার হচ্ছে তখন যাচ্ছি। একটুখানি ছেলেটাকে মানুষ করার জন্য, ছেলেটাকে আমি দেখার জন্য, আমাকে ছেলে অন্ত প্রাণ জানি, ছেলে অন্ত প্রাণ ছিল, এবং ছেলেও মাকে একটু আঁকড়ে ধরে আজকে বড় হয়েছে, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এটা সম্ভব হতো না যদি কাবিনী আত্মত্যাগ না করে যে কনককে এগিয়ে যেতেন সংগঠনের সাথে। এইটা সংগঠন নিশ্চয়ই মনে রাখবে আগামী দিনে এই ধরনের যারা আছে তাদের স্মৃতিচারণ করবেন, তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দিয়েই স্মৃতিচারণ হয়। স্মরণ সভায় কিন্তু আমি অন্তত মনে করি স্মরণ সভায় তার খারাপগুলো নয়, তার ভালোগুলো নিয়ে তাকে মনে করে, এবং তিনি যা চাইতে, তিনি যা করেছে, আগামী দিনের জন্য সেটা আরো প্রস্তুত হয়, সেটাই আমাদের লক্ষণীয় হবে, সেটাই আমাদের করণীয় হবে। আমি আর কিছু বলতে চাইছি না। এই স্মৃতিচারণের মধ্যে দিয়ে একটা সম্পূর্ণ কাবিনী তৈরি হবে, যে কাবিনী আগামী দিনের অভিনেত্রীদের কাছে, এই প্রজন্মের অভিনেত্রীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। আমি যে কাবিনীকে চিনি, মানুষ কাবিনী, অভিনেত্রী কাবিনী, স্ত্রী কাবিনী এবং মা কাবিনী, বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে আমরা দেখি। আমরা যারা কোনো না কোনোভাবে থিয়েটারের শুনতে পাঠাই, আমরা কাবেরীর কথা কোনোদিনই বলতে পারবো না। কাবেরীর উপস্থিতি, কাবেরীর যেভাবে একটা নাট্য দলের সঙ্গে যুক্ত হয়, কাবেরী যেভাবে এই নাট্য দলটাকে এগিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভূমিকা পালন করে, সেই বিষয়গুলো আমরা সকলেই বিভিন্ন রকমভাবে জানি, এবং প্রত্যেকটা মানুষের যারা এখানে উপস্থিত আছেন তারা আলোচনা করবেন, তার মধ্যে দিয়ে আমরা আরো সমৃদ্ধ হব, আমরা আরো জানবো, আমরা আরো কাবেরীর আরো অনেক অজানা দিককে আমরা জানতে পারবো এই স্মৃতিচারণের মধ্য দিয়ে। আমি বারবার বলবো, তিনি এগিয়ে চলুন কাবেরীর স্মৃতিকে অন্তরের মধ্যে। ব্যক্তি মানুষ হিসেবে কাবেরী ছিল অনেক আন্তরিক। আমার সঙ্গে খুব একটা যে পরিচয় ছিল এমন নয়, খুব যে কথা হতো এমন নয়, তবু তার আন্তরিকতার স্পর্শ পেয়েছিলাম একবার। এই কাঁচরাপাড়ায় গণজাদুর একটি অনুষ্ঠানে আসা ছিল। সেখান থেকে কনক আমাকে ধরে নিয়ে যায় ওদের বাড়িতে। সেই বাড়িতে কাবেরী এবং কাবেরীর শিশু সন্তান তখন। কাবেরীকে দেখেছিলাম শুধু মঞ্চে নয়, সংসারও কি নিপুণ ভাবে পরিচালনা করতেন সেই সামান্য সময়। আমরা উপস্থিত যখন ছিলাম তখন আমার সঙ্গে আমার পরিবার ছিল। তিনি একটা কথা বলেছিলেন, এত সুন্দর এত নিখুঁত একটা সংসার কিভাবে সাজানো। তার চোখ পড়েছিল একটা টিভি কভার, বলে জিনিসটা আমরা কলকাতাও পাই না, তুমি এখানে করতে গেলে বলো বৌদি চিন্তা করবেন না, আপনার বাড়িতে পৌঁছে। এই যে বিনম্র ভাবে বলা, আশাতীত ভাবে বলা, সেটা পৌঁছেও গেছিল। আমরা ওর স্নেহের স্পর্শ পেয়েছিলাম ওই টিভি কভারের মধ্যে। কভারটা এখনো আছে, টিভিটা নেই, কভারটা আছে। ঠিক তেমনি কাবেরী এখন নেই, কিন্তু কাবেরীর কাজ রয়েছে, যে কাজগুলি আমাদের নাড়া দিয়েছে এবং প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দিয়েছে ইসমত চুক্তায় সেই কথা, প্রথমে আমি একটা মানুষ, তারপর আমি কাবেরীর ক্ষেত্রেও ঠিক তাই। প্রথমে তিনি একজন মানুষ, তারপর মহিলা। এখানে এসে যে কথাগুলি শুনলাম, সংসারের প্রয়োজনে তিনি নাট্যমঞ্চ থেকে কিছুদিনের জন্য যেতে পারেন। সেখানেও কিন্তু একটি সংসার, নাট্যমঞ্চে যেমন নাটকের দলও একটা সংসার, সেখানেও একটি সংসার। দুটি সংসারই তিনি নিপুণভাবে পরিচালনা করার দক্ষতা, যে দক্ষতা আমাদের অনেকেরই। সেই সময় কনক এবং কাবেরী আমার প্রায় ব্যক্তিগত বন্ধু হয়ে আসে, এবং ওদের বাড়িতে যেতাম, খেতাম, গল্প করতাম, আড্ডা মারতাম। পরবর্তীকালে তো
আপনারা জানেনই যে অনেকগুলো নাটকই কনক বা কাবেরীরা করেছে, নির্দেশনাও দিয়েছে। এটা আমার কাছে কাবেরীর চলে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগত লস। মানে সত্যি কথাই বলতে কি, সবচেয়ে দুর্ভাগ্য এটাই যে ওই দিনটা 18ই ডিসেম্বর আমার জন্মদিন ছিল, এবং ওই দিনই দুপুরবেলা কনক আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে বলল যে কাবেরী খুব গুরুতর অসুস্থ, হসপিটালে আছে, আইসিইউতে, আমি যাচ্ছি দেখতে। আমি বললাম যে আমি তো আজকে পারবো না, আমি কাল যাব, কালকে অবশ্যই যাব। দুর্ভাগ্য সেই দিনটা এলো না, কারণ ওই দিনই রাত্রিবেলা কাবেরী চলে গেল, আমার জন্মদিনের দিনই তার মৃত্যুদিন হয়ে গেল। এটা আমার কাছে দুর্ভাগ্যের, কষ্টেরও, হ্যাঁ কষ্টেরও। এবং সত্যি কথা বলতে কি, কাবেরীর সঙ্গে ওর হয়তো নাটকে অভিনয়টা করতে পারতো না, কিন্তু সবসময় আমাদের ওই সাংগঠনিক কাজে আলোচনা হতো। এবং অনেক সময়ই আমি দেখেছি যে যে কোনো অনুষ্ঠানে বা আমাদের যে নাটকগুলো হতো ডিরেকশনে কাবেরীর নাম থাকতো, কাবেরী এসে দেখেছে, সমালোচনা করেছে, পরে ফোনে আলাপ হয়েছে, কথা হয়েছে। এবং সাংগঠনিক ব্যাপারেও এই যে জমিটা কেনা, যেটা হালি শহরে ওরা কিনেছে, সেখানেও কিন্তু অত্যন্ত সক্রিয় একটা মনোসংযোগ ছিল, সক্রিয় সহযোগিতা ছিল কাবেরী। একটা দুঃখের কথা, সেটা হলো কাবেরী অনেকদিন থেকে আমাকে বলছিল যে একটা নাটক লিখে দিতে, যে নাটকটা হবে মহিলাদের স্বয়ংবর হওয়ার স্বপ্নকে সফল করার মতো করে। তা আমি আমাকে দু একটা আইডিয়াও দিয়েছিলাম। আর একটা শর্ত ছিল যে কাবেরী নিজে ডিরেকশন করবে। তা আমি বলতাম যে তুমি তো, কাবেরী আমাকে বলতো যে আমার তো এখনই সেই ক্ষমতা নেই যে আমি ডিরেকশন করব। তা আমি বললাম যে তবে যেদিন তুমি খুব সক্ষম হবে সেদিন নাটকটা আমি লিখে দেবো। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে নাটকও আমার লেখা হলো না, আর কাবেরীও এই অসময়েই চলে গেল আমাদের বঞ্চিত করে। আমাদের কি বলবো, আমাদের একটা গ্রেট লস, আমাদের পরিবারের লস, এবং আমাদের ক্লিনিক কাস্টমার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মফস্বল থিয়েটারের একটা বিশাল লস এই কাবেরী চলে যাওয়া। ধন্যবাদ। যে স্বপ্ন আমরা দেখি এবং আমরা অঙ্গীকার করছি, কাবেরীর স্বপ্ন সেই দিনই সম্পূর্ণ হবে। কাবেরী যে স্বপ্নগুলি দেখতেন, সেই স্বপ্নগুলি যদি আমরা পূর্ণ করতে পারি, আসুন আমরা একসঙ্গে কাবেরীর স্বপ্নকে সফল করার জন্য অঙ্গীকার করতে পারি। আপনাদের সকলকে নমস্কার। তারপরে যখন কাবেরীর সঙ্গে কাজ করার সুযোগ পেলাম, একাধিক নাটকে আলোর ঠিকানায় তিনি অভিনয় করলেন মূল প্রোটাগনিস্ট চরিত্রে। পাশাপাশি সেই সময় মুগ্ধ হয়ে দেখেছি অগ্রজ শিবঙ্কর দাস লেখা নাটক আবাদির খোলা চিঠি, খুব প্রয়োজনীয় প্রযোজনা ছিল সেই সময়। এবং ওই প্রযোজনাটি বোধহয় কাবেরী ছাড়া সম্পূর্ণ হল না। বিভিন্ন শারীরিক অসুস্থতায় বেশ কিছুদিন মঞ্চে হয়তো অনুপস্থিত ছিলেন, কিন্তু আমরা সকলেই জানি যে সংগঠনে তিনি নিয়োজিত রেখেছিলেন নিজেকে। আমরা নিশ্চিত তিনি পরিবার কাবেরীর স্মৃতিকে বজায় রাখতে তাদের সাংগঠনিক এবং প্রযোজনার যে মান, এই দুটোর ক্ষেত্রে এবং সর্বোপরি আদর্শগত অবস্থার যে কোনো জায়গাতে আপোষ করবে না। তবেই কাবেরীকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। থিয়েটারের মানুষ বেঁচে থাকুক, এইটুকুনি চাওয়া। নমস্কার। সেই সময় কনক এবং কাবেরী আমার প্রায় ব্যক্তিগত বন্ধু হয়ে আসে, এবং ওদের বাড়িতে যেতাম, খেতাম, গল্প করতাম, আড্ডা মারতাম। পরবর্তীকালে তো আপনারা জানেনই যে অনেকগুলো নাটকই কনক বা কাবেরীরা করেছে, নির্দেশনাও দিয়েছে। এটা আমার কাছে, কাবেরীর চলে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগত লস। মানে সত্যি কথাই বলতে কি, সবচেয়ে দুর্ভাগ্য এটাই যে ওই দিনটা 18ই ডিসেম্বর আমার জন্মদিন ছিল, এবং ওই দিনই দুপুরবেলা কনক আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে বলল যে কাবেরী খুব গুরুতর অসুস্থ, হসপিটালে আছে, আইসিইউতে, আমি যাচ্ছি দেখতে। আমি বললাম যে আমি তো আজকে পারবো না, আমি কাল যাব, কালকে অবশ্যই যাব। দুর্ভাগ্য
সেই দিনটা আর এলো না, কারণ ওই দিনই রাত্রিবেলা কাবেরী চলে গেল, আমার জন্মদিনের দিনই তার মৃত্যুদিন হয়ে গেল। এটা আমার কাছে দুর্ভাগ্যের, কষ্টেরও, হ্যাঁ কষ্টেরও। এবং সত্যি কথা বলতে কি, কাবেরীর সঙ্গে ওর হয়তো নাটকে অভিনয়টা করতে পারতো না, কিন্তু সবসময় আমাদের ওই সাংগঠনিক কাজে আলোচনা হতো। এবং অনেক সময়ই আমি দেখেছি যে যে কোনো অনুষ্ঠানে বা আমাদের যে নাটকগুলো হতো ডিরেকশনে কাবেরীর নাম থাকতো, কাবেরী এসে দেখেছে, সমালোচনা করেছে, পরে ফোনে আলাপ হয়েছে, কথা হয়েছে। এবং সাংগঠনিক ব্যাপারেও এই যে জমিটা কেনা, যেটা হালি শহরে ওরা কিনেছে, সেখানেও কিন্তু অত্যন্ত সক্রিয় একটা মনোসংযোগ ছিল, সক্রিয় সহযোগিতা ছিল কাবেরী। একটা দুঃখের কথা, সেটা হলো কাবেরী অনেকদিন থেকে আমাকে বলছিল যে একটা নাটক লিখে দিতে, যে নাটকটা হবে মহিলাদের স্বয়ংবর হওয়ার স্বপ্নকে সফল করার মতো করে। তা আমি ওকে দু একটা আইডিয়াও দিয়েছিলাম। আর একটা শর্ত ছিল যে কাবেরী নিজে ডিরেকশন করবে। তা আমি বলতাম যে তুমি তো, কাবেরী আমাকে বলতো যে আমার তো এখনই সেই ক্ষমতা নেই যে আমি ডিরেকশন করব। তা আমি বললাম যে তবে যেদিন তুমি খুব সক্ষম হবে সেদিন নাটকটা আমি লিখে দেবো। কিন্তু আমার দুর্ভাগ্য যে সেই নাটকও আমার লেখা হলো না, আর কাবেরীও এই অসময়েই চলে গেল আমাদের বঞ্চিত করে। আমাদের কি বলবো, আমাদের একটা গ্রেট লস, আমাদের পরিবারের লস, এবং আমাদের ফিল্ম কাছড়াপাড়া শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মফস্বল থিয়েটারের একটা বিশাল লস এই কাবেরী চলে। ধন্যবাদ। এই চামুন্ডাজি যদিও প্রস্তুত ছিলাম মনোযোগ যে কাবেরী চলে যাবে, হঠাৎ কোনো দুর্ঘটনা তো নয়। কাবেরী সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু সময় কম, তার উপরে অনেক মানুষ বলছেন। 5 মিনিটের মধ্যে কাবেরী সম্পর্কে কিছু বলি আমার ঠিক মাথায় আসছে। অবসরে হলো দু একটা কথা বলছি। যদি কাবেরী বাদ দিয়ে কাবেরীর অবস্থান এবং কাঁচরাপাড়া থিয়েটারের অবস্থানটা ধরা যায়, তাহলে 80 দশক যারা সেই সময় থিয়েটার আমরা শুরু করেছি, বা আমার চেয়ে যারা একটু সিনিয়র রয়েছে, তারা ভালো জানেন যে সেই সময় আমাদের থিয়েটারে এটা মহিলা চরিত্র পাওয়া যায় না, বা মহিলা বাড়ি থেকে বেরিয়ে আসে এমন অবস্থা নেই আমাদের থিয়েটারে। আমার যতদূর মনে পড়ে, আমার যৌবন বয়সে যে 3টে মহিলাকে বাঁধন হারা হয়ে থিয়েটার করতে দেখলাম, তাদের মধ্যে নন্দিতার উপকার তিনজন। কাবেরী একটা ইতিহাস। কাবেরী কাঁচরাপাড়া থিয়েটারে যে সময় আমরা সবেদন নিরূপণী প্রায় 5-6টা নাট্যদল থেকে একটি ভদ্রমহিলা কৃষ্ণা রায়ের শরণাপন্ন হতাম, প্রায় দলে কৃষ্ণারী অভিনয় করতেন। তখন একটা ঘরের মেয়ে বেরিয়ে আসছে, এমন ঘটনা বিরল নয়, ভাবাও যায় না। যদিও বা আসে, তার বাড়ির লোক এসে রিহার্সাল রুমে মহারা ঘরে এসে প্রচন্ড ঝামেলা করে চলে যায়, আমার মেয়ে বিয়ে দেবো। এরকম একটা পরিস্থিতিতে কাবেরী শুরু করে। শুরু ভিড় সবারই জানো, ঘুরে বলেছে মনে চট্টোপাধ্যায় লাঠি, তারপর চরিত্রায়ণ, অংশমিথুন, অবশেষে আবার শুনি এবং পিরিকের খণ্ডন। এটা মোটামুটি একটা পরিসংখ্যান। কিন্তু যেটা সবচেয়ে বড় ঘটনা, আমি তার সবচেয়ে বড় সাক্ষী। একদিন কাবেরী হঠাৎই আমার বাড়ি আগে প্রায় দিনের বেলা একটা রেস্টুরেন্টে আসা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেত। কেউ কিছু বললো, তখনও কনকের সাথে তেমনভাবে ওর সম্পর্কটা গড়ে ওঠেনি। সিদ্ধান্ত হলো আমি একটা কাজ করছি। কি কাজ? সমস্ত মহিলাদের নিয়ে একটা নাটক। আমি তো আঘাত থেকে বললাম, আমি তো মহিলা পাবেন বলে, হ্যাঁ আমি যখন বেরিয়েছি অনেকে বেরিয়েছে, ভালো ভালো মেয়ে। বললাম দেবে আপনাকে, এদের বাড়ি তো মানুষ, শুরু তো করি। হ্যাঁ ঠিক আছে, বলেছে হয়তো কাবেরী আবেগের বসে বলেছে, কি আর করবে। ঠিক 1 সপ্তাহ পরে বলছে আমার একটা নাটক কি প্রজন্ম বিদ্রোহ হবে, ফেসবুক করলে খুব কষ্ট হয়, লিখতে তাই এই প্রজন্মে অনেক ছেলে মেয়ে তিনি
তাদের সঙ্গে কিছুটা কাজের কাজ হয়েছিল, কিছুটা হয়নি। অমিতার মেয়ে তাদের সম্পর্কে কতটাই বা জানে। প্রতিদিন আলোচনা, গল্প গুজব হোক তাদেরকে নিয়ে, যত বেশি মূল্যায়ন হবে তত বেশি লাভ। আমাদের থিয়েটারটা আমরা যেভাবে বাঁচিয়ে রেখেছি, এটা বাঁচিয়ে রাখা না, আমাদের অস্তিত্ব জাহির করার থিয়েটার হচ্ছে। আসলে আমাদের অস্তিত্বহীনতার দিন এসেছে, আমরা ভুগছি এবং সেটা দীর্ঘদিন ধরে। এবং ফেসবুকে দেখে আজ আমার 20টা শো, অমুক জায়গায় ফার্স্ট হলাম, অমুক জায়গায় সেকেন্ড হলাম, সেটা নেই। থিয়েটার বলে এটা না। থিয়েটার বাঁচিয়ে রাখতে হলে যারা যা করে গেছেন তারা অবদানটুকু নিয়েও সাহায্য পাবেন। কারণ ইতিহাস সঙ্গে থাকলে এগোনো যায়, ইতিহাসকে ভুলে এগোতে যায় না। নাটক করার গুণ, তার যে উৎকর্ষ মান, তা দিয়ে আমরা ফিনি এবং আমি ওর বিপরীতে কাজ করার মানুষটি আমরা সমৃদ্ধ হয়েছি, ছুটিয়ে কাজ করেছি। তিনি কৈশোর থেকে যৌবনে পা রেখেছিল সেই সময়, আমাদের সেই সময়টা একটা উত্তরণে ফিরি। পরবর্তীকালে অনেক কাল একসাথে পাঠিয়ে নাটক করেছি আমরা। পরবর্তীকালে আমি ড্রপ হই, আমার একটা অপারেশন হয় গলায়। কাবেরী তখন নাটক করছে, কিছুদিন পরে তার কাবেরীও ড্রপ হয়। কারণটা মূলতই হচ্ছে ছেলে। তখন দুজনেই যদি নাটক করে তাহলে কি করে ছেলেটা মানুষ হবে, এই কনসেপ্ট থেকেই কাবেরী সরে যায়। এবং কাবেরী তখন ছেলেকে পড়াশোনা করার জন্য, ছেলে পড়াশোনা ভালোই ছিল, বিভিন্ন জায়গায় তাকে দৌড়াতে হতো, তাকে সময় দিত। প্রথম দিকে সে ভালোই ছিল, আমার সাথে কথা হতো বিভিন্নভাবে। আস্তে আস্তে ছিল, বড় হলো। কাবেরীর পরের দিকে আস্তে আস্তে অসুস্থতাও বাড়লো। 3 বেলা ফ্ল্যাটে থাকতো, বৃত্ত কাজ করতে ছিল না, নাচতে অসুবিধা হতো, এরকম কন্ডিশনে চলতো। পরের থেকে আমি দেখেছিলাম কাবেরীর মধ্যে কিছুটা হতাশা কাজ করতো। হতাশা করতে, নাটক করতে না পারার একটা ছেলে বড় হয়েছে, ফলে সে যেন একটা কিছু শূন্যতা অনুভব করত। এটা একটা নাট্যকর্মী হিসাবে আমার মনে হয়। এবং তখন দাঁড়িয়ে যেন বলতো আমাদের সময়টা কত ভালো ছিল, আমরা কত ভালো ভালো প্রোডাকশন করেছি, কত সুন্দর সুন্দর অভিনয় করেছি, তার মধ্যে দিয়ে বুঝতে পারতাম সে কম্পারিজন করতে চাইছি, আমরা কত ভালো করেছি, এখন কি করছি। তা বলতাম, দেখো যারা নতুন এসছে তারা অনেক শিক্ষা নিয়ে আসছে, আমরা যেটা শেষ করছি সেটা ওরা ভুল করছে, তাদের আমরা আরো ইনস্পায়ার করবো। ও কিন্তু বলতো না, ভালো করছে, ঠিকই করছে, কিন্তু তার মধ্যে একটা যেন এরকম একটা ছিল। যাই হোক, পরবর্তীকালে কাবেরী আরো অসুস্থ হয়ে পড়ে। শেষ সময় যখন কাবেরী প্রায় বিছানার দিকে যাচ্ছে আর কি, তখন কোনো থিয়েটারে এইবারে মরশুমে আর কি আমার সাথে কথা হতো, কাবেরীর থিয়েটার ভালো না। আর দেখো, তুমি তো বাইরে বেরো, তুমি বলে দিও যে আমার সাথে যেন কন্ট্যাক্ট করো, যখন কোনো অসুবিধা হবে যেন কন্ট্যাক্ট করো। এমনি কাবেরী আমার সাথে প্রচুর ফোনে কথা বলতো এবং খুব সম্পর্ক, অনেক ফোন ধরে কথা বলতো অনেক সময়। শেষে 2 দিন আগে, মানে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন আগে আমাকে ফোন করছে, ফোন করে বিভিন্ন কথাবার্তা করতে গিয়ে বলতো, আমিও তো যাচ্ছিলাম, আমি ভাবছি কোনো অসুস্থতা কি বেড়েছে, এরকম একটা জায়গায় নিয়ে যেত আমি হাসপাতালে জিজ্ঞেস করাতে। ও যেমন না না আমার সমস্ত ব্যাপার নেই বলে ওটা কেটেই দিল। আমি জানি না ও কি রাগ করলো কিনা তাও জানি না। তারপরে হাসপাতালে ভর্তি হলো, অনেকের সাথে হাসপাতালে ছিলাম, থাকতাম। কনক সারাদিন সময় দিত, রাতে থিয়েটার করতেও হতো কনককে। এই সময়টা অনেক বেশি এনগেজমেন্ট ছিল। বললাম আমরা আছি, আমরা থাকছি, তুমি যাও। তখন তো আনকনসাস অবস্থায় আইসিসে পড়েছিল। আলটিমেটলি কাবেরী প্রয়াত হতো। ব্যাপারটা খুব খারাপ লাগে, কাবেরী আমার খুব অনেক ছোট। যাই হোক, কাবেরী এইটা কাবেরী তো নাটকে যাবে, নাটক হিসেবে কাবেরীকে চিনি, কাবেরী মঞ্চে দেখেছি, মঞ্চে তার সমস্ত কিছু। এখানে দাঁড়িয়ে এখন যেটা অনুভব করি, আজকের যে নাটক তিনি করেন, তিনি খুব কাবিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল নাটক করেছেন।
আজকের দিনে এই যে ক্রাইসিসের সময় আগামী দিনেও তিনি যে ধরনের নাটক করবে বা অনেক নাট্যকার আছে তাদের কাছেও বিষয়টা দেখার দরকার। যেভাবে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ভীষণভাবে আমরা আক্রান্ত হচ্ছি, বিশেষ করে পুঁজির এখন আন্তর্জাতিকরণ হয়েছে এবং ক্রাইসিসও ডেভেলপ করছে। ক্রাইসিসটা চাপিয়ে দিতে চাইছে মানুষের উপরে, মেহনতি মানুষের উপরে চাপাতে চাইছে। আর মেহনতি মানুষের সর্বস্তরে যে এখানেই যত ভালোই চাকরি করুক বা ব্যবসা করুক, দোকানদারি করুক, মজুরি করুক, সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় করছে। এর ফলে একটা বিপরীত আঘাত আসতে যাতে না পারে সেই জন্য কিন্তু অতি দক্ষিণ পন্থার একটা উদ্ভব করছে, যার মধ্য দিয়ে ব্যাপকভাবে সাম্প্রদায়িক বিষ সারা পৃথিবীতে ছড়াচ্ছে। সমস্ত দেশে আমাদের ভারতবর্ষেও প্রকট হয়েছে। এই দক্ষিণ পন্থার বিরুদ্ধে আমাদের যদি ঐক্যবদ্ধতা না থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে কিন্তু এতে রোখা যাবে না। ভীষণভাবে আমরা আক্রান্ত হচ্ছি। আমরা দেখছি প্রতিবেশী দেশেও সংখ্যালঘুরা আক্রান্ত, এই দেশেও আক্রান্ত, আমাদের আশেপাশের দেশেও আক্রান্ত। এর উপর দাঁড়িয়ে আমাদের যেটা করা উচিত, এই শক্তিকে প্রতিহত করতে সর্বস্তরে মানুষের ঐক্য দরকার। ধার্মিক মানুষদের আমাদের সাথে নেওয়া দরকার, যাতে এই ধর্মান্ধ মানুষের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক মানসিকতার মানুষের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। নাটক এর করে গড়ে উঠুক, অনেক নাটক গড়ে উঠুক। এর মধ্যে দিয়ে কাবেরী বেঁচে থাকুক, কাবেরীরা বেঁচে থাকুক, আমরা সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে কাবেরী মুখোপাধ্যায় নাটক করছেন, বিভিন্ন মঞ্চে তাকে আমরা পাচ্ছি, দাপি অভিনয় করছেন। এবং তিনি যখন থিয়েটার শুরু করেছিলেন সেই সময়টায় খুব কষ্টের থিয়েটার। এখন আমরা টাকা শুরু করে থিয়েটার করতে যাই, থিয়েটার করে দ্রুত বাড়ি ফিরে আসতে পারি। তখন অধিকাংশ দিনই যে মঞ্চে নাটক করতে যেতাম সেখানে আমাদের রাত্রে থেকে যেতে হতো। ফেনী ইউনিটি মালঞ্চ প্রায় সমসাময়িক দল, একই সময়ে কাজ শুরু করা দল। তো সেই কাবেরীজি একটা সময় কাবেরী হয়ে গেল, কারণ কাবেরীজি হালি শহরে এমন একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতেন যেখানে আমিও সেই মাস্টারমশাইয়ের কাছে প্রাইভেট পড়তাম। তারপর কাবেরীজি আপন থেকে কাবেরী তৈরি। এখন প্রচুর অভিনেত্রী চতুর্দিকে, প্রত্যেকটা দলে 5 থেকে 7, আমাদের দলেও তাই। কিন্তু কাবেরীকে পাওয়া যাবে না। কাবেরী তো শুধু ভালো অভিনেত্রী নয়, একজন সুসংগঠক। সে যে চরিত্র অভিনয় করেন সেই চরিত্রটা একটা আন্দোলনের চেহারা নিতে পারে, একটা লড়াইয়ের চেহারা নিতে পারে। এবং থিয়েটার আমরা যেখান থেকে শুরু করেছিলাম, থিয়েটার মানে একটা লড়াই, থিয়েটার মানে একটা আন্দোলন। সেটা তার অভিনয়, সেটা তার কথাবার্তা, সেটা তার সংগঠন চালানোর ক্ষেত্রে বজায় থাকবে। অভিনেত্রী প্রচুর এখন পাওয়া যাবে, কিন্তু কাবেরীকে পাওয়া যাবে না। সে ফেনীকে যতদিন থেকেছে, যতদিন সক্রিয় ছিল সেই অভিনয়ে, এক একটি চরিত্র বলিষ্ঠ আকার ধারণ করেছে। আমরা তাকে পাবো না, কিন্তু এখানে আসার পর সভাপতির ভাষণে শুনতে পেলাম যে ফিনিক সারা বছর অনেক কর্মকাণ্ড করেছে, যেগুলো কাবেরীর নামেই হবে। এটা একটা আশার দিক। আমরা আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবো, সে কথাগুলো হারিয়ে যাবে, কথার কথা। কিন্তু ফিনিক যেটা মনে রাখতে পারে বা অন্যকে মনে করিয়ে দিতে পারে, সেটা হচ্ছে তাদের কাজ। তারা যে কর্মসূচি গ্রহণ করেছেন সেই কাজের মধ্যে দিয়ে কাবেরী বেঁচে থাকবে। কারণ আমরা একটু ইতিহাস ঘাটলে দেখতে পাই
কেয়া চক্রবর্তীর কথা তার দল বলেন না, মায়া ঘোষের কথা তার দল বলেন না, সেই সমস্ত মানুষ বা শোভা সেন তারা নিজের দলও সাড়ম্বরে কোনো অনুষ্ঠান করেন না তাকে কেন্দ্র করে। তিনি যদি কাবেরীর নামে এই যা যা বললেন সেগুলো ঠিক ঠিক করে পালন করতে পারে, তিনি তো তাকে মনে রাখবেনই। আমরা যারা তার বন্ধু দল, সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত দল রয়েছে তারাও কাবেরীকে মনে রাখবে। কাবেরীর প্রতি আমার শ্রদ্ধা। ও যেখানেই যাক ও ভালো থাকুক, এইটুকু। না আসতাম, এই ধরনের একটি অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারতাম। বাংলা একাডেমিতে অনেক কাছে লোকের নাট্য ব্যক্তিত্বের শোক সভায় থাকার অভিজ্ঞতা হয়েছে। তাতে ওই ৭৫টা সিটের মধ্যে ২৫ থেকে ৩০ জনের বেশি খুঁজে পাওয়া যায় না। এমনকি আমি অমর ফলের কথাও বলতে পারি। কিন্তু এইখানে এই ঘরটা, আমি কনককে বলছিলাম এই ঘরটা একটু বড় হলে একটু ভালো হতো আমার। সেটা হয় কখন? যখন একজন মানুষ, সে কত বড় অভিনেত্রী, কত বড় থিয়েটার কর্মী, তার থেকে বড় হচ্ছে সে কত বড় মনের মানুষ। কুমার দা এই কথাটা খুব বলতেন, কুমার রায়, যে থিয়েটার করতে গেলে বড় মনের অধিকারী হতে হবে। আর যদি সংগঠনটা থাকে তাহলে এই ধরনের লোক মানুষের আবেদনে সাড়া দেয়। মানুষের পাশে থাকলে মানুষ আসে। আবারও সেটা আজকের দিনে প্রমাণিত হয়েছে। আমার সাথে কাবেরীর দীর্ঘদিনের পরিচয়, মানে ফিজিকের সাথে তো আমার একটা আর্থিক সম্পর্ক, সেই মুখপাত থেকে শেষ প্রযোজনা পর্যন্ত আমি ফিনিকের কোন প্রযোজনা দেখিনি এমন নেই। এবং অনেকগুলো নাটকের রিভিউ আমি করেছি। এবং আমি তো নাটককার হিসাবে তখন স্বীকৃত নাটককার নয়। আমি ভাবি যে যখন আসছে কোনো দল আমার নাটক করে তখন আমি তাকে কৃতজ্ঞ। ফিনিক আমার লেখা একটা নাটক, রিয়েলিটি শো, প্রায় ১০০-এর উপর শো করেছে এবং বিভিন্ন রঙ্গমঞ্চে, তখন হয় ওরা প্রথম না দ্বিতীয় প্রতিযোগিতা মঞ্চে। আমি এই শোটা দেখার সৌভাগ্য হয়েছিল কনকের চিৎকার চেঁচামেচি সত্ত্বেও প্রায় ১২তম শো। কেন দেখছি না, কেন আসছো না, কিন্তু কাবেরীর ঠিক উল্টো নেই। কাবেরী বলতো কবে আসছে না, আমি না এইভাবে ভেবেছি, আমি না এইটা করতে চাই, আপনার কোনো আপত্তি নেই? এবং যেটা খারাপ লাগলো যে যখন শুনলাম কাবেরী অভিনয় থেকে সরে যাচ্ছে, সরে যেতে বাধ্য হচ্ছে, একদিকে রোগ ও শরীরে থাবা বসেছে, আর দ্বিতীয়ত সংসারটাকে সামলানোর জন্য, তখন আমি ওকে একদিন একটা প্রশ্ন করেছিলাম যে তুমি তোমার মতন অভিনেত্রী যে এরকম একটা সময়, কারণ ও যেভাবে এই অভিনয়ে এসছে তারও একটা বিরাট ইতিহাস আছে, অনেকে আমরা যারা খুব কাছাকাছি তারা জানি যে নাটক করতে গিয়ে সেদিন একগাদা ছেলের মধ্যে একটি মেয়ে থাকার ফলে কি ধরনের মন্তব্য তাকে শুনতে হয়েছিল, তারপরে গিয়ে শেষ পর্যন্ত কনক এগিয়ে আসে, এই ইতিহাসটা আমরা জানি। তো আমাকে একটা সুন্দর কথা বলেছিল, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ও বলেছিল যে দেখো, একই গাছে দুটো ফল মানায়, তুমি যদি ডাব খেতে চাও তাহলে সেটা ডাব হিসাবে খেতে হবে, নারকেল হিসাবে পাবে। আর যদি নারকেল খেতে চাও তাহলে তুমি ডাবের স্বাদটা পাবে। একটা সাধারণ উপমার সাহায্যে ও বিষয়টাকে এত সুন্দরভাবে আমার সঙ্গে তুললো। আমি অবশ্য হাসতে হাসতে বলেছিলাম তাহলে দোমালা খাবো, না ডাব না নারকেল। আর একটা কথা অনেকে আরো বলবেন, সেটা হচ্ছে যে তিনি সায়েন্স মার্টে তার নাট্য উৎসব করছে। আমার সৌভাগ্য যে তিনি প্রতিটি নাট্য উৎসবে আমাকে ডাকে বা আমি আসার চেষ্টা করি। সেদিনও এরকম উত্তরপাড়া থেকে খুব ছুটতে ছুটতে আসছে, আমার হাত দিয়ে ওরা একজনকে সম্মান জানাবে, স্বাভাবিক কারণে বারবার করতে।
তা আমি শুটে যখন উপস্থিত হলাম এবং সঙ্গে সঙ্গে আমি সোজা মঞ্চে ঢুকে গেছি, ওদের সাথে দেখা না করে মঞ্চে উঠে গেছে, ওরা বুঝতে পারিনি আমি উঠে গেছি। করে যখন নামলাম, কাবিনী আমার হাতটা ধরে ওদের টিফিনে এখানে নিয়ে গিয়ে টিফিন খাওয়ালো। টিফিন খাওয়ানোটা বড় কথা না, কিন্তু আমি বলছি একজন মা হিসাবে এই যে বুঝতে পারা যে ছেলেটি এসে এটা না খেয়ে এসে বা খাওয়ার সুযোগ পায়নি, ও কিন্তু সেদিন ফিল করেছে। এটা আমার জীবনের একটা স্মৃতি, ওইটা বড় কথা নয়, কিন্তু ও নিজে দাঁড়িয়ে সেদিন আমাকে খাওয়াবে। এই কারণে আমি বলেছিলাম যে ও অনেক বড় মনের অভিনেত্রী। শুধু কাবিনী যেখানেই থাক, ভালো থাকুক। একটা কথাই ওর উদ্দেশ্যে বলবো যে ফিনিকের পরিচালক পরবর্তীতে দেবায়ন মুখার্জি বা আমাদের কনক, তার প্রতিটি কথা ও মর্মে মর্মে শুনত। প্রবেশ প্রস্তাব, কিন্তু জীবনের রঙ্গমঞ্চ থেকে ওর প্রস্থানটা যেন অস্বাভাবিক হয়ে গেল। এক্ষেত্রে ওর নির্দেশকের নির্দেশ মানল। নমস্কার। আর সেই দলে পুরুষ ছিলেন দুটো, তার মধ্যে মাস্টার বাবুয়া অল্প দুটো লাইন নিয়ে যেত নিজেই ঘাড়ে করে ব্যাগে বয়ে, কারণ কাবেরীর তো পয়সা দেবার ক্ষমতা ছিল না। কিন্তু ও যে সময়ে এই দলটি তৈরি করে নাটক করা শুরু করলো, সে সময়ে বাংলা থিয়েটারে, বিশেষ করে মফস্বল থিয়েটারে, কলকাতার বাইরে এই রকম মহিলা ক্যারেক্টার নিয়ে নাটক দল তৈরি করে প্রতিযোগিতা মঞ্চে যাওয়ার উন্মত কাবেরী ছাড়া কেউ দেখাতে পেরেছিল কিনা আমার ঠিক জানা নেই। কাবেরী একটা ইতিহাস, ওকে নিয়ে বললে পরে, কেউ একা বললে পরে সারা রাত্রি কেটে যায়। ওর মধ্যে যে ডেডিকেশন ছিল, সেই ক্ষমতা দিয়েই ও পেরেছিল মানুষকে ভালোবাসতে, নাটককে ভালোবেসে যথাযথ কাজ করে একেবারে সার্থক অভিনয় করতে। শুধু নাটকের কাজেই ও ডেডিকেশন ছিল বলে আমি মনে করি না, পরিবারগত ভাবেও একইভাবে। ওই রকম মা না থাকলে আমার বাবাজি তৈরি হতেই পারত কিনা সন্দেহ আছে। অত্যন্ত গর্বের সন্তান ও রেখে গেল কনকের তত্ত্বাবধানে। এইমাত্র সুদীপ্ত বলে গেল কনকের কথা। কনকের মতো এইরকম দীপ্ত মানুষ যে কাবেরীকে তার জীবনের সঙ্গিনী করে নিতে পেরেছিল, সেদিন হিম্মত দেখিয়ে, সেখানেও আমার সৌভাগ্য, আমি থাকতে পেরেছিলাম। সঙ্গে আমার এক অগ্রজ ছিলেন নিখিল রঞ্জন দাস, বেশ কিছু বছর হলো চলে গেছে। আর কথা বাড়াবো না। কাবেরী, কনক, ফিনি প্রথম দিন থেকে, মানে ফিনি দ্বিতীয় পর্বের গার্গের তিনি তৈরি হয়েছিল ওই সোয়ালিং রোডের ওই অঞ্চলে। কাজল সুর আরো কয়েকজন ছিল, নিধু মজুমদার, বাসু মজুমদার, দু ভাই। নিধু এখন খুবই অসুস্থ। সেই পর্বে আমি ওদের সঙ্গে ছিলাম না, কিন্তু দ্বিতীয় পর্বে বুলু, পার্থ, কনক,
এরা মিলে যে ফিনিক তৈরি করলো, লড়াকু ফিনিক। নাটক মানে বিনোদন নয়, নাটক মানে জীবন। সেই জীবনের নাটক করবার কাজে যেদিন থেকে ফিনিকের জয়যাত্রা শুরু হয়েছিল আমি নেই। আজও ফিনিক সদর্পে সগর্বে বাংলা থিয়েটারে একটা উজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে। আমি তার অত্যন্ত কাছের একজন সাথী হিসাবে দেখবার সৌভাগ্য অর্জন করে চলেছি। এটা আমার জীবনের একটা বড় পাওয়া। এই রকম নাটক দল যে কটা আছে তাদের জন্য আমি মনে করি আজ এই দুঃসময়েও বাংলা থিয়েটার সগর্বে বলতে পারছে এই কালো দিনকে ছেড়ে সরিয়ে আলোর দিন আমরা আনবই। নাটককে আমরা বাঁচিয়ে রাখবই। নাটকের মধ্য দিয়েই মানুষের জীবনের জয়যাত্রাকে আরো উন্নত করার কাজে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জয় হোক ফিনিকের। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান